কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট, দুইটা রিট মূলত খুব সাম্প্রতিককালে খুব আলোচনায় এসছে। তার মধ্যে একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং গণভোট অধ্যাদেশের সেকশন 3 এবং আরেকটা তফসিল চ্যালেঞ্জ করা হয়েছে একই রিটে। আরেকটা রিটে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের যে ফর্ম সংসদ সচিবালয় থেকে বিতরণ করা হয়েছিল সংসদ সদস্যদেরকে, সেটার এখতিয়ার এবং শপথ পড়ানো, এটা কেন সংবিধান বহির্ভূত হবে না সেটাকে আলাদা রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। দুইটাতেই রুল জারি করা হয়েছে, যদিও বিচারাধীন বিষয়, কিন্তু আমি সমালোচনা না করে আলোচনা তো করতে পারি, মানে আইনের দায়রার মধ্যে থেকে কথা বলতে চাচ্ছি। আলোচনা হয়েছে বিভিন্ন সমাবেশে, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একরকম আলোচনা, তাদের বন্ধু রাজনৈতিক দলের পক্ষ থেকে আরও একটি আলোচনা। বলা হয়েছে যারা জুলাই জাতীয় সনদ স্বীকার করে না, গণরায় মানে না, তারা প্রত্যাখ্যাত হবে ইত্যাদি ইত্যাদি, আবার রাজপথে যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকার আবদ্ধ, এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে এই গত কয়েকদিন আগে নির্বাচনের পরে। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন, ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সেই সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন। ইতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা এখানে সংস্কার করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন, তাদের মধ্যে পরে কেউ কেউ উপদেষ্টা হয়েছে, তারা সবাই স্বাক্ষর করেছে। রাজনৈতিক দল সমূহের মধ্যে অধিকাংশ স্বাক্ষর করেছে, 4টি দল স্বাক্ষর করতে পারেননি বিভিন্ন কারণে, পরে তাদের মধ্যেও 2-1টি দল স্বাক্ষর করেছে। কিন্তু যারা বেশি সমালোচনা করছে তারা স্বাক্ষর করেন নাই, তারা নির্বাচনের পরে সুবিধা বুঝে তাও একটা নোক্তা লাগিয়ে সই করেছে। কিন্তু জুলাই জাতীয় সনদে নোক্তা লাগানোর কিছু নেই, ওটা যা আছে তা হয় সই করতে হবে, অথবা যদি রিজার্ভেশন থাকে সেটা তাদেরকে বলতে হবে এই কারণে আমরা সই করতে পারলাম না। একদিকে বলবে আমরা স্বাক্ষর করেছি, আরেকদিকে বলবে আমরা স্বাক্ষর করেছি তবে বলেছে যে আমরা ওই ধারাগুলো মানে না। তো অনেক কথা যারা বলে, আর যারা এখন বিরোধী দল, বৃহৎ বিরোধী দল, তারা বলছে জনরায় অনুসারে জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, দেরিতে হলেও নিতে হবে। কিন্তু বক্তব্য হলো এগুলো গায়ের জোরে। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি, এবং সামনেও সংবিধান মেনে চলার আশঙ্কা আছে। কিন্তু আমাদের বক্তব্য ছিল, যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা 3য় তফসিলে আনতে হবে, কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব, কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, সংরক্ষণের এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। আপনারা তো কেউ সংবিধান রক্ষণের জন্য শপথ নেন নাই,
আইনজীবীবৃন্দ তারা নিয়েছেন। সুতরাং সেই প্রশ্নটা আদালতে উঠেছে। আমাদের বক্তব্য অন্য জায়গায়। আমরা তো জুলাই জাতীয় সনদকে অস্বীকার করি না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা সেটা বাস্তবায়ন করব। এমনকি সেই প্রতিশ্রুতির বাইরেও আমাদের নির্বাচন ইশতেহার অনুসারে বিএনপি যে সমস্ত ইশতেহার প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছে, সেই সমস্ত ইশতেহারেও যা কিছু আছে তা আমরা বাস্তবায়ন করব। তার মধ্যে আমরা উপরাষ্ট্রপতির একটা বিধান করার জন্য আমরা করেছি, ইশতেহারে উল্লেখ করেছি। তা আমাদেরকে সেটা জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করবো। এরকম আরও অনেক কিছু আছে। শুধুমাত্র আমরা জুলাই জাতীয় সনদেই সীমাবদ্ধ থাকবো না। আমরা ইশতেহার উল্লেখপূর্বক যে সমস্ত বিষয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সকল কিছু আমরা অঙ্গীকারাবদ্ধ, আমাদের প্রতিশ্রুতি আছে, আমরা সেটা বাস্তবায়ন করব। সুতরাং এখানে মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই। যে সমস্ত বিষয় 133টি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, পারলে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিনের শেষ মুহূর্তেও একটা অধ্যাদেশ জারি করার জন্য প্রস্তাব দিয়েছিল। এই সরকার ছিল অন্তর্বর্তী সরকার, একটা অধ্যাদেশ জারি করার সরকার। 133টা অধ্যাদেশ জারি করেছে। সংবিধানের বাধ্যবাধকতা আছে, যেদিন জাতীয় সংসদ বসবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে প্রথম সেশনেই আমরা সাংবিধানিকভাবে এই 133টি অধ্যাদেশ উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের ইখতিয়ার, সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন ওর বাইরে আরও একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না, একজন বুঝে তালে দিছে। কারণ বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগে আদেশ জারির একটা এখতিয়ার ছিল, যার ভিত্তি ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এবং তার পরে এই স্বাধীনতা ঘোষণাপত্র যারা প্রণয়ন করেছেন তারা এই ভূখণ্ডের জন্য নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তারা কেন্দ্রীয় সংসদ সদস্য, মানে পার্লামেন্ট মেম্বার এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এই ভূখণ্ডের প্রাদেশিক সংসদের। সবাই মিলে গণপরিষদ হিসেবে তাদেরকে গঠন করলেন এবং তারা জনগণের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র অ্যাপ্রুভ করলেন। রাষ্ট্রপতি নির্বাচন মানে মনোনীত করলেন, রাষ্ট্রপতিকে ক্ষমতা দিলেন, তার ক্ষমতা অনুসারে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হলেন, আইন প্রণয়নের ক্ষমতা দিলেন এবং রাষ্ট্রের অন্যান্য সকল এক্সিকিউটিভ কর্মের জন্য তাকে তারা ক্ষমতা দিলেন। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতিকে তারা দায়িত্ব দিলেন। অর্ডারগুলো করতে করতে যেদিন সংবিধান গৃহীত হলো, সেই সংবিধানের পরে 1973 সালে যেদিন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই জাতীয় সংসদ সেশনে বসলো। সেই সেশনে বসার পরে মুলতবি হলো, তারপরে অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল রাষ্ট্রপতি। তার আগ পর্যন্ত তো অর্ডার করে দিয়েছে। সংবিধান গৃহীত হওয়ার পরেও অর্ডারের দেশ চলেছে। সুতরাং অর্ডারের জমানা তো তখন শেষ। 1973-তে অর্ডারের জমানা শেষ। এখন কিভাবে রাষ্ট্রপতি অর্ডার জারি করলেন? আমরা তখন প্রশ্ন তুলেছিলাম। আমি বলেছিলাম আমরা এই সমস্ত আরোপিত ইম্পোস্ট জবরদস্তি কোনো আদেশের বলে সার্বভৌম জাতীয় সংসদের কোনো ক্ষমতা খর্ব হতে দেব না। কারণ জাতীয় সংসদের যে নির্বাচন সেটা সাংবিধানিক নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনদের নির্বাচন কমিশনের এখতিয়ার হলো দুইটা, একটা রাষ্ট্রপতির নির্বাচন, একটা জাতীয় সংসদের নির্বাচন। সুতরাং সাংবিধানিকভাবে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আর্টিকেল 7 অনুসারে যে জনগণের, যে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণ, সার্বভৌম ক্ষমতা তাদেরকে তাদের ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত করেছে। জাতীয় সংসদ সার্বভৌম, এমপিরা সার্বভৌম নয়, কিন্তু তারা সার্বভৌম প্রতীকের প্রতিনিধি। তাদের ভোটটা কি কোনো আইনের ভোট? এটা তো সাংবিধানিক ভোট। কিন্তু আপনি একটা আইন প্রণয়ন করেছেন, গণভোট অধ্যাদেশ, মানি সেটা আমাদেরই দাবি ছিল
যেহেতু আইনি ভিত্তি চাচ্ছে সব দল জুলাই জাতীয় সনদের, ঠিক আছে, জনগণের সার্বভৌমত্বের একটা সম্মতি নেই, তারা যদি পক্ষে থাকে সেটা সংসদে গৃহীত হবে। সুতরাং এই গণভোটের ভিত্তিতে যে ভোট, গণভোট, সেটা আইনের ভোট, সাংবিধানিক ক্ষমতার বাইরে। তো আইনের ভিত্তিতে যে ভোট তার মর্যাদা হচ্ছে সাংবিধানিক ভোটের পরে। সুতরাং আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব। কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, কিন্তু জবরদস্তি আপনারা বাহাসে না পেরে, ঐক্যমত্য কমিশনে জবরদস্তি করতে না পেরে আমাদের উপরে একটা আদেশ জারি করে দিলেন। তথাকথিত সেই আদেশে বললেন, এই আদেশে বলা হচ্ছে 100 সিটের উচ্চকক্ষ হবে, এই আদেশে বলা হচ্ছে সেই উচ্চকক্ষের সংবিধানের সংশোধনে নিয়ে যেতে হবে এবং সেটা ভোটের অনুপাতে হবে। সেই সমঝোতা তো আমাদের হয়নি। জবরদস্তিমূলক মার্শাল্লোর মতো কোনো আইন জারি করে দেবেন, তাও আইন না, বললাম তো স্কুল অ্যান্ড ফ্যামিলির কিছুই না, মাঝামাঝি সেই আদেশের উপর জনগণের উপরে আপনি ভোট দিতে বলবেন। সেই অধ্যাদেশটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা, সেই জনগণ সেটা পড়ে গণভোট দিয়েছে কি আপনাদের বিশ্বাস হয়? কিন্তু তারা বলছে জনগণ রায় দিয়েছে, এখন এটা বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, সে গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটা জাতীয় সংসদে বসে আমরা আলাপ করব, তার ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন করব। এরপরে যদি সবাই সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনারা শপথ নিছেন, যদি অনুমোদিত হয় তখন আমরাও নেব। আর সংবিধান সংশোধন এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে করলে হবে, আর না হলে কি হবে না? সংবিধান সংশোধন হবে, জাতীয় সংসদের এখতিয়ার, আইন প্রণয়ন হবে জাতীয় সংসদের এখতিয়ার, এবং সেই হিসাবে যদি সংবিধানে সব কিছু যদি ধারণ করা হয় তখন সেটা আমাদের ম্যান্ডেটরি হবে, আমাদের জন্য মান্য করা ফরজ হবে, এবং জনরায় অনুসারে যা কিছুই বাস্তবায়ন সেটা তখন দেখা যাবে। এখন কিছুই নাই বলছে গণ অভ্যুত্থান, এটা অভিপ্রায়ের অনুবলে এই সরকার হয়েছে, অভিপ্রায়ের অনুবলে এই নির্বাচন হয়েছে, সুতরাং অভিপ্রায়কে ভিত্তি ধরে নাকি সব কিছু যেতে হবে। তো অভিপ্রায় যদি সব কিছু হয়, আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টে আসতে হলো কেন? অভিপ্রায় যদি সব কিছু হয়, আর্টিকেল 106 অনুসারে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিলেন কেন? যদি সব কিছু হয় তাহলে পরে আইন প্রণয়ন করে আপনারা ভোট দিতে হলো কেন? যদি বলা হয় সংবিধান অনুসারে 3 মাসের মধ্যে হাসিনা যাওয়ার পরে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন হইল না কেন? এই না হওয়ার জন্য তো 106 কেসে, সেই এক্সেপশনাল পজিশনের জন্য, ডক্ট্রিন অফ নেসেসিটির জন্যই 106 এর কাছে যেতে হয়েছে, সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়েছে। এখন কেউ বলে যে 106 অনুসারে সরকার তো গঠিত হয়েছে, কিন্তু সংবিধানের অনেক বিধান নাকি অ্যাব্রোগেটেড হয়েছে। সংবিধানের অনেক বিধান অ্যাব্রোগেটেড হবে জেনেই তো 106-এ যাওয়া হয়েছে, আর কোনো উপায় না পেয়ে। আদারওয়াইজ দিল্লিতে গিয়ে শেখ হাসিনার দস্তখত নিয়েই তো এই সমস্ত করতে হতো। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা সীমারেখা থাকে। আমি যাই হোক, গণতন্ত্রের মাঠে অনেকে অনেক কথা বলবে, আমরা এগুলো শুনবো, কারণ এগুলো শোনার জন্যই তো আমরা জীবন দিয়েছি, এগুলো বলার জন্যই তো আমরা গণ অভ্যুত্থান করেছি। সবাই সব কিছু বলবে, সমস্ত বিতর্ক হবে, বাহাস হবে। আসুন ভাই, সব জাতীয় সংসদের ভিতরে ঢুকে যাই, ওখানে সমস্ত বিতর্ক হবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেটা জনগণ চাইবে, যেটা আইনানুগ হবে, যেটা সাংবিধানিক হবে, সেটা আমরা অনেক ধন্যবাদ। এই ইফতারের আগে এত কথা বল